আমাদের কাজ শেষ। এতক্ষণ ধরে ধৈর্য ধরে যে বুঝলা, এটা তোমার কতটুকু যে কাজে দিবে আমি বুঝিয়ে পারবো না। অনেকে কি করে ইউটিউবে যখন সার্চ দেয় এই টাইপের ক্লাসগুলো, তখন ক্লাসের লেন্থ দেখে যে কোন ক্লাসটা কত ছোট, বলে এই ক্লাসটা 5 মিনিটে শেষ, চলো ওই ক্লাসটা দেখি। অনেকে কি করে যে 3-4টা ক্লাস দেখলো, একটা 20 মিনিট এই টপিকের উপর দেখলো, একটা 20 মিনিটের, একটা 15, একটা 7 মিনিটের, আর একটা 30 মিনিটের। এখন কি করবো, 7 মিনিটের ক্লাসটা দেখা শুরু করে দিল, যেহেতু ক্লাস করলে আমার কাভার। বাট ওই 7 মিনিটের ক্লাসে কখনোই এতগুলো বেসিক দেওয়া সম্ভব না। তুমি যত বড় ক্লাস দেখবা তত হচ্ছে ওই ক্লাসের ভিতর বেসিক পাবা ভালো, ছোট টপিক হোক কিন্তু বেসিকটা ভালো পাবা। তো দেখো তাহলে আমরা এখন কি বলতে পারি, এই যে আমরা আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের তৃতীয় অধ্যায় অ্যাপোলোনিয়াসের উপপাদ্যটাকে ব্যবহার করে কিভাবে একটি ত্রিভুজের বাহু ও মধ্যমা সম্পর্ক নির্ণয় করা যায়। তো চলো দেরি না করে ক্লাসটা শুরু করে দিই। তো আজকে ক্লাসটার দিকে যদি তাকাই, প্রথমত আমাদেরকে একটু চিত্রটা বুঝে নিতে হবে ভাইয়া। আমরা যদি চিত্রটা বুঝি এবং যদি আমাদের অ্যাপোলোনিয়াসের উপপাদ্যটা জানা থাকে, তাহলে এই ক্লাসটাতে আমরা কোপে কপ দিতে পারবো। কারণ এখন পর্যন্ত তোমাদের স্কুল পর্যায়ে অর্থাৎ এসএসসি ব্যাচ 22 বলো, 23 বলো, 24 বলো, যারা স্কুলে পরীক্ষাগুলো দাও, স্কুলের পরীক্ষাতে এই অধ্যায় থেকে বেশিরভাগ 190% সময় এইটা দিয়ে দেয় যে অ্যাপোলোনিয়াসের উপপাদ্য ব্যবহার করে বাহু মধ্যমার সম্পর্ক নির্ণয় করো। এবং বোর্ড পরীক্ষাগুলোতেও এই প্রশ্নটা বারবার আসে। এখন পর্যন্ত 17 সাল পর্যন্ত এই যে যশোর 16, যশোর 17 আবার এই প্রশ্নটাকে ব্যবহার করে বিভিন্ন রকমের প্রশ্ন তৈরি করে। তো চলো আমরা ক্লাসটা শুরু করি। এই ক্লাসটার গুরুত্ব আগেই বলতেছি প্রচুর অপরিসীম, কারণ হচ্ছে ভাইয়া এই টপিক থেকে বারবার প্রশ্ন করে। তো চলো আমরা যদি চিত্রটার দিকে বুঝি একটু, যে আমরা এরকম একটা চিত্র আঁকাইছি, এই যে ভাইয়া ওই চিত্রটাই আবার একটু আগে বুঝাই দিচ্ছে যে এরকম একটা ত্রিভুজ এ বি আর সি, এরকম একটা ত্রিভুজ আছে। কি ত্রিভুজ ভাইয়া? এ বি সি একটা ত্রিভুজ। এই ত্রিভুজটার একটু বুঝিও, একটু শুধু মনোযোগ দিয়ে ক্লাসটা করো। 4 মার্ক তোমার হাতের মধ্যে, জাস্ট এতটুকু মাথায় রাখিও। তাহলে দেখো এ বি আর সি একটা ত্রিভুজ, বলে ত্রিভুজ হ্যাঁ। আমি এখন এই বিসি বাহুটাকে এ ধরে নিলাম, এটা একটা ধরলাম। যেমন ধরে নাও আমার নাম মাহফুজ ইসলাম মিশু, তুমি এখন শর্ট করে আমাকে যে কোনো একটা নাম ধরে ডাকতে পারো। তো এই বিসি বাহুটাকে আমি ধরলাম এ, এই সি এ বাহুটাকে আমি ধরলাম বি, এই এ বি বাহুটাকে আমি ধরলাম হচ্ছে সি। কোনো সমস্যা নাই, আমি ধরতেই পারি। তাহলে বিসি এ, এসি হচ্ছে বি, আর এ বি ধরলাম হচ্ছে সি। এতটুকু তো বুঝছো আশা করছি। এই কথাটাই আমি এখানে লিখে রাখছি যে বিসি সমান এ, এসি সমান বি, আর এ বি সমান সি। এটা কি করছি ভাইয়া? ধরছি। বলে ধরছো? হ্যাঁ ধরছি, কোনো সমস্যা নাই। এটা একটা ত্রিভুজ ছিল, বাহুগুলাকে ধরে নিলাম। এবার মধ্যমা, কারণ আমাদের কাজ কি, আমরা বাহু ও মধ্যমার সম্পর্ক নির্ণয় করব। এবার যদি মধ্যমায় চলে যাই, এইখান থেকে এইখানে একটা মধ্যমা অঙ্কন করলাম, যে মধ্যমাটার নাম দিলাম হচ্ছে আমি ডি, এ ডি। কি নাম দিলাম ভাইয়া? এটা একটা বাহুর নাম ছিল এ। এবার দেখো এ ডি একটা মধ্যমা অঙ্কন করলাম, আর এই মধ্যমাটার নাম দিলাম হচ্ছে আমি ডি। কি নাম দিলাম বলো দেখি? ডি। তাহলে তুমি লিখতে পারো যে এ ডি ইকুয়াল ডি। আমি একটু আগে চিত্রটা বুঝাই নেই, একটু চিত্রটা বুঝো, তাহলে প্রমাণে যায় প্রচুর সহজ লাগবে আর পেচ লাগবে না। তাহলে এ ডি ইকুয়াল লেখা যায় ডি, এই যে ডি, এটাই ভাইয়া লিখছে যে এ ডি ইকুয়াল ডি। এরপরে যদি আমি এই পাশ থেকে টানি আরেকটা মধ্যমা, এই যে এইখানে এটা ছিল বি, আরেকটা যদি মধ্যমা টানি, এই মধ্যমার নাম দিলাম বিই। এই যে তাহলে আমি লিখতে পারি যে বিই ইকুয়াল, যে এইখান থেকে এই পর্যন্ত বিই, এর নাম দিলাম হচ্ছে, আমি ধরলাম এটা হচ্ছে ই। তাহলে বিই মধ্যমা সমান আমি লিখতে পারি ই। এই যে বিই সমান লিখছি আমি ই। বুঝে গেছে? এরপরে আরেকটা মধ্যমা অঙ্কন করতেছি সিএফ, এই যে এটা মাঝ বরাবর যাবে। আরেকটা মধ্যমা কি অঙ্কন করলাম ভাইয়া? সিএফ একটা মধ্যমা অঙ্কন করলাম, এটা ছোট হাতে সি। আরেকটা মধ্যমা অঙ্কন করলাম সিএফ, এই যে সি থেকে এফ পর্যন্ত, সি থেকে এফ পর্যন্ত। এই মধ্যমাটার নাম দিলাম ডিই, এই মধ্যমার নাম দিলাম হচ্ছে এফ। তাহলে এই যে সিএফ ইকুয়াল এফ লেখা যায়। এগুলা জাস্ট ধরে নিচ্ছি, বাহু আর মধ্যমাগুলার নাম দিচ্ছি। বুঝে গেছে? এই যে সি আর এফ কে ধরে নিচ্ছি কি ছোট হাতের এফ। এটাই এখন আমাদেরকে কি প্রমাণ করতে হবে, আমরা একটু ত্রিভুজটা সম্পর্কে জানলাম, যে এখানে যে ত্রিভুজটা আঁকা আছে, তোমার পরীক্ষায় নাম চেঞ্জ করে দিই, কোনো সমস্যা নেই। বাট যদি তোমার বেসিকটা ঠিক থাকে তাহলে তুমি পারবা যে এ বি আর সি। এখানে তোমাকে এল এম এন যাই কিছু দিক, কোনো সমস্যা নাই। তাহলে আমরা কি দেখলাম যে এ বি সি একটা ত্রিভুজ, যার বি আর সি, এই যে বি সি ইকুয়াল লেখা যায় হচ্ছে এ। যায় বলে হ্যাঁ যায়। এই যে বি আর সি ইকুয়াল এ লেখা যায়, এ সি ইকুয়াল বি লেখা যায়, এ বি ইকুয়াল এই যে সি লেখা যায়, বলে যায় হ্যাঁ যায়। তারপরে কি করলাম? মধ্যমাতে চলে আসলাম। মধ্যমা কে ভাইয়া? এই যে এ আর ডি, এই যে এ আর ডি। এ ডি কে ধরে নিছি ডি, এই যে ডি, এ ডি কে ধরে নিছি ডি। বি
ই কে ধরে নিছি ছোট হাতের ই, সি এফ কে ধরে নিছি ছোট হাতের এফ। এতটুকু শুধু ধরে নিছি, এটা জাস্ট বুঝো, এতটুকুই শেষ। এখন আমরা অ্যাপোলোনিয়াসের উপপাদ্যটার দিকে তাকাও। আচ্ছা ভাইয়া অ্যাপোলোনিয়াসের, এই যে দেখো আমরা সরাসরি এইখান থেকে প্রমাণে চলে আসছি। এই যে এইখান থেকে আমাদের প্রমাণ শুরু, যে তুমি এগুলা লিখে দিবা যে ধরি এগুলা 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 এই যে এইগুলা। এখন অ্যাপোলোনিয়াসের উপপাদ্য হতে পাই ভাই, অ্যাপোলোনিয়াসের উপপাদ্যটা কি ছিল? ছিল হচ্ছে যে এইটা যে একটা ত্রিভুজ, এই যে দেখো এই যে এইটা যে একটা ত্রিভুজ, যে ভাইয়া এ বি সি, অ্যাপোলোনিয়াসের উপপাদ্যটা ছিল যে একটা ত্রিভুজের যে কোনো দুইটা বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র। তাহলে আমি ধরলাম এ বি আর এ সি, তুমি যে কোনো ধরতে পারো, তোমার ইচ্ছা ওইটা, তারপরে সেই অনুযায়ী তখন তোমাকে কাজ করতে হবে। তাহলে অ্যাপোলোনিয়াসের উপপাদ্য ছিল কি, যে যে কোনো দুইটা বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র। তাহলে আমি ধরলাম এ বি স্কয়ার আর এ সি স্কয়ার, এই যে এ বি স্কয়ার প্লাস এ সি স্কয়ার, যে কোনো দুইটা বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টি, যে এ বি স্কয়ার আর এ সি স্কয়ার। তারপর বলছিল যে তৃতীয় বাহুর অর্ধেক, তাহলে এই দুইটা নিছো, তৃতীয় বাহু কি আছে বাকি, এটা আছে, তাহলে এর অর্ধেক, তাহলে একে অর্ধেক করতে হবে। এখন একে যদি অর্ধেক করি, এই যে একে অর্ধেক করলাম, এর নাম দিলাম বিডি, নাম দিলাম কি বিডি। তাহলে তৃতীয় বাহুর অর্ধেক, তাহলে এই যে অর্ধেক বলতে কত, বিডি। তাহলে এই যে তৃতীয় বাহুর অর্ধেকের উপর অঙ্কিত বর্গক্ষেত্র, বর্গক্ষেত্র বলতে স্কয়ার বুঝাচ্ছে, তাহলে এই যে বিডি স্কয়ার। এটা কিন্তু অ্যাপোলোনিয়াসের উপপাদ্য করাচ্ছি বলতে ওইখান থেকে পাচ্ছি আর কি, অ্যাপোলোনিয়াসের উপপাদ্য থেকেই প্রমাণটা করব। তো বিডি স্কয়ার, তারপর বলেছিল যে ওই বাহুর সমদ্বিখণ্ডক মধ্যমা, মানে এই যে একে সমান দুই ভাগে যে ভাগ করলো, এই যে সমান দুই ভাগে যে ভাগ করলো, এই যে সমান দুই ভাগে ভাগ করলো না ভাইয়া, এই মধ্যমাটার উপর অঙ্কিত বর্গক্ষেত্র, মানে এডির উপর স্কয়ার, সমান দুই ভাগে যে ভাগ করলো এর উপর অঙ্কিত বর্গক্ষেত্র, মানে কি এডি স্কয়ার, এই যে এ ডি স্কয়ার। তোমরা যারা ভাইয়ের ক্লাসটা করছো তারা তো অবশ্যই জানো, আর যারা করোনি ডেসক্রিপশন বক্স থেকে উপপাদ্য 5, উপপাদ্য 4, উপপাদ্য 3 এর ক্লাসগুলো করে আসতে পারো। চরম লেভেলের ক্লাস ছিল, ইনশাআল্লাহ ক্লাসগুলো করে ভালোভাবে বুঝবা। তো এটাই হচ্ছে, এবং বলছিল যে অঙ্কিত মধ্যমার উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টির দ্বিগুণ। সমষ্টি কত গুণ বলছিল ভাইয়া? দ্বিগুণ। এই যে এটা ছিল হচ্ছে আমাদের অ্যাপোলোনিয়াসের উপপাদ্যটা, এটাই ছিল অ্যাপোলোনিয়াসের উপপাদ্য। কি ছিল? ab স্কয়ার প্লাস ac স্কয়ার ইকুয়াল টু ইনটু bd স্কয়ার প্লাস ad স্কয়ার। এটা কার উপপাদ্য ছিল ভাইয়া? এটা ছিল হচ্ছে অ্যাপোলোনিয়াসের উপপাদ্য। কার ভাইয়া? অ্যাপোলোনিয়াস। এই উপপাদ্যটাকে ব্যবহার করে আমরা এখন এই ত্রিভুজের বাহু আর মধ্যমার সম্পর্ক নির্ণয় করব। প্রথমত যদি তোমার বেসিক ঠিক থাকে, তুমি এখন এগুলাতে একদম রকেট গতিতে আঁকাবা। তোমার যদি ধরে নাও সাপোজ তুমি যে জায়গায় দাঁড়ায় আছো, তোমার মাটিটা ভালো না, তুমি হচ্ছে একবারে গর্তের মধ্যে ঢুকে যেতে পারো, তাহলে তুমি ওই জায়গায় দাঁড়ায় থাকতে পারবে না। বাট তোমার নিচের মাটিটা ভালো, তখন তুমি সেইভাবে দাঁড়ায় থাকতে পারবা। ওই জন্য বেসিকটা ঠিক করো আগে। তো দেখো এটা পাইলাম অ্যাপোলোনিয়াসের উপপাদ্য। এখন তুমি অনায়াসে সব করতে পারবা, আমাকে কিছু করাইতে হবে না। দেখো তো ভাইয়া এ বি, এই যে এ আর বি, এটা ইকুয়াল কি নিছিলাম? এ বি ইকুয়াল সি নিছিলাম না? তাহলে এ বির জায়গায় সি বসায় দাও, সি স্কয়ার। বসাইছো বলে বসাইছি, এ বির জায়গায় কি ছিল? সি, যে সি বসাইছি। তারপরে কি আছে? এ সি, এ সি, এ সির জায়গায় কি আছে ভাইয়া? বি। এ সির জায়গায় কি আছে ভাইয়া? বি। তাহলে এই যে বসাইলাম বি স্কয়ার। এই যে দেখো এ সি, এ সির জায়গায় কে ছিল? বি। তাহলে এই যে এ সির পরিবর্তে বি বসাইলাম। মানে ধরে নাও আমার পরিবর্তে একটা ছোট্ট কাউকে ধরছি, ওকে বসাই দিলাম। ধরে নিছি তো যে এ বি ইকুয়াল সি, এই যে সি বসাইছি, এ সি ইকুয়াল বি, যে বি বসাইছি। হইছে? বলে হ্যাঁ হইছে। তারপরে দেখো 2 ইনটু বিডি। এখন আসো তো যে আমরা এই যে দেখো পুরা বিসি, এই বিসিটাকে আমরা ধরছিলাম হচ্ছে এ, এই বি আর সি কে কি ধরছিলাম? দেখো এই পুরা বিসি, যে পুরা বিসিটাকে ধরছিলাম এ। এখন তুমি যদি বিসি কে এইভাবে ভাগ করো, ডি পাইছিলাম আমরা, বিসি কে ভাগ করে কি নিছিলাম? পুরা বিসিটা। একটু বুঝিও যে পুরা বিসিটা হচ্ছে ভাইয়া এ। এখন এখানে তো বিসি নাই, এখানে আছে বিডি, বিডি। আচ্ছা বিডিটা কি? বিসির অর্ধেক না? এই যে এই টোটালটা, এই টোটালের অর্ধেক কত? বিডি না? অর্ধেক কি না বলো? অর্ধেক তো, যে এই বিসির অর্ধেক হচ্ছে বিডি। কারণ কি ভাইয়া? এটা মাঝ বরাবর ভাগ করে দিছিল, তাহলে বিসির অর্ধেক হচ্ছে বিডি। তাহলে এখানে লেখা যায় না বিডি ইকুয়াল হাফ এ? বিসি যদি একটা এ হয় তাহলে বিডি কত? অর্ধেক এ। মানে আমার পুরা বডিটার দাম যদি ধরে নিচ্ছি যে 5 টাকা হয়, তাহলে আমার মাথা থেকে হাফ বরাবর পর্যন্ত কতটুক? 5/2,
অর্ধেক টাকা। তোমার একটা কলমের দাম ধরে নাও এটা একটা কাঠ, এই কাঠটার দাম 10 টাকা, এখন তুমি কাঠটার অর্ধেক নিবা, তাহলে কত হবে? 5 টাকা হবে না? কেমন করে করলা? 10/2। তেমনি ভাবে বিসি ইকুয়াল এ, তাহলে বিডি ইকুয়াল কত? হাফ এ। আর তোমাদের বইয়ে একটা সমস্যা কি, তোমরা এটা অনেকেই বুঝো না এক কারণে, যে তোমাদের বইয়ে এই যে দেখো 1 2 3 4, এই যে তোমাদের বইয়ের উপপাদ্যের প্রমাণ, এই প্রমাণটাতে 1 2 মানে হচ্ছে সম্পর্কটাতে 1 2 3 4 5 নাম্বার লাইনটা যে নিয়ে আসছে, এই জায়গায় একটা লাইন গ্যাপ দিয়ে ওরা 5 নাম্বার লাইনটা নিয়ে আসছে, মানে মাঝে একটা লাইন বাদ দিয়ে 5 নাম্বার লাইনটা সরাসরি করে দিছে, যার কারণে এই 5 নাম্বার লাইনটা তোমাদের অনেকেরই বুঝতে অসুবিধা হয়। তো দেখো ওইটাও ভাইয়া বুঝাবে ভালোভাবে, একটু মনোযোগ দাও। তাহলে কি বললাম যে বিডি ইকুয়াল হাফ এ, এই যে বিডি ইকুয়াল কি হবে? হাফ এ। আশা করি বুঝছো। তাহলে আমি বিডির পরিবর্তে কি লিখতে পারি ভাইয়া? আমি বিডির পরিবর্তে লিখতে পারি হাফ এ। হ্যাঁ, এখানে একটা কি ছিল? স্কয়ার ছিল। দেখো এখানে একটা কি ছিল? এই যে আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম, কেন দিলাম? কারণ বিডির উপর স্কয়ার ছিল। কার উপর স্কয়ার ছিল? বিডির উপর স্কয়ার। আর বিডি ইকুয়াল লেখা যায় হাফ এ, তার মানে পুরাটার উপর স্কয়ার। তাহলে এই যে হাফ এ, এই পুরাটার উপর স্কয়ার, প্লাস এডি। এডির মান কত ভাইয়া? এডি, এই যে দেখো তো এডির মান কত? এডির মান হচ্ছে ডি, তাহলে এই যে ডি স্কয়ার। এতটুক যদি খালি বুঝে থাকো, প্রথম লাইনটা যদি তুমি বুঝো, তাহলে তোমার জন্য কাজ শেষ। যে এ বি কে ধরে নিছি সি, এ সি কে ধরে নিছি বি, এগুলা বসাই দিলাম 2 2। বিডি কে লেখা যায় হাফ এ। কেন? কারণ বিডিটা হচ্ছে বিসির অর্ধেক, তাই লেখা যায় হাফ এ। আর এডি, এডি কে তো ধরে নিছি ডি, এগুলা বসাই দিলাম। এখন এগুলা লিখো, সমস্যা নেই। একটু সিরিয়ালি লিখিত। আচ্ছা, কেমন দেখায় না যে এ আছে, বি আছে, সি আছে। আগে সি তোমার ওইখানে কেমন আছে? এখানে আছে সিবি, সিবি। একটু যদি সাজায় লিখি তাহলে একটু ভালো দেখায়, যে বিসি। একটু সাজায় লিখতেছি শুধু, যে বি স্কয়ার প্লাস সি স্কয়ার লিখলাম। বলে হ্যাঁ লিখছেন, কোনো সমস্যা? কোনো সমস্যা নেই। ইকুয়াল দেখো। আচ্ছা, এই যে টুটা, এই টুটা কার কার সাথে গুণ আছে বলো দেখি? এই যে টুটা এর সাথেও গুণ আছে, এই টুটা এই ডি এর সাথেও গুণ আছে, আছে কিনা? অবশ্যই আছে, আছে না? এই যে টুটা এই হাফ এ স্কয়ারের সাথেও গুণ আছে, এই যে টুটা এইটার সাথেও গুণ আছে, আছে? বলে হ্যাঁ আছে। কোনো সমস্যা? না, কোনো সমস্যা নেই। তাহলে দেখো টুটাকে আপাতত রাখতেছি, আপাতত রাখতেছি। আগে এইটার কাজ করে নিই। এই যে দেখো তো হাফ হাফ এ স্কয়ার এর ভ্যালুটা কত? তাহলে দেখো তো, আমরা যদি এর উপর স্কয়ার করি তাহলে হবে এ স্কয়ার, এর উপর স্কয়ার করলে কত হবে? এ স্কয়ার। এখন যদি এটার হাফের উপর স্কয়ার করো তাহলে তুমি কি হচ্ছে দেখো তো, যে 1 এর উপর স্কয়ার আর 2 এর উপর স্কয়ার। এই যে হাফের উপর স্কয়ার, অল স্কয়ার বলতে কি বোঝাচ্ছে? 1 এর উপর স্কয়ার আর 2 এর উপর স্কয়ার। 1 এর উপর স্কয়ার করলে কত হবে? 1 এর উপর স্কয়ার করলে 1 হয়, আর 2 এর উপর স্কয়ার করলে কত হয়? 4। তাহলে আমরা হাফের উপর স্কয়ার করলে কত পাবো? 1/4 এ স্কয়ার পাবো। বলে হ্যাঁ পাবো। ওইটাকে লিখে দাও এখানে। তাহলে হাফের উপর স্কয়ার করলে পাইলাম 1/4 এ স্কয়ার, প্লাস এখানে কি পাচ্ছি ভাইয়া? এখানে পাচ্ছি হচ্ছে ডি স্কয়ার। পাইছো? এই যে ডি স্কয়ার ছিল, ডি স্কয়ারে লিখে দিলাম। কোনো সমস্যা? না, কোনো সমস্যা নাই। তাহলে ভাইয়া দেখো দেখি এবার, যে আমরা লিখতে পারি বি স্কয়ার প্লাস সি স্কয়ার ইকুয়াল, দেখো তো এবার কি বলছিলাম একটু আগে, যে টুটা এর সাথেও গুণ আছে, টুটা এর সাথেও গুণ আছে। তাহলে দেখো, তাহলে দেখো ভাইয়া একটু মনোযোগ দাও, যে 2 দুইটা গুণ করে দিলাম, 2 ইনটু এর সাথে একবার গুণ 1/4 a স্কয়ার, প্লাস 2টা কার সাথে গুণ? ডি এর সাথে গুণ 2 ডি স্কয়ার। এবার দেখো দেখি, যে বি স্কয়ার প্লাস সি স্কয়ার ইকুয়াল, দেখো তো যে 2 একে 2 আর 2 দুগুণী 4, কাটাকাটি করা যায়, যে 2 ইনটু 1/4, 2 একে 2, 2 দুগুণী 4, তাহলে বাকি কি থাকলো? হাফ। এই যে উপরে 1 নিচে 2, তাহলে এখানে লেখা যায় হাফ এ স্কয়ার, লেখা যায়। আচ্ছা একটু দেখো তো, হাফ এ স্কয়ারটাকে এমনি লেখা যায় না ফের? যে হাফ এ স্কয়ার, এর মানে কি? আচ্ছা এই যে দেখো তো, আমি যে 5 লিখলাম, এই 5 এর সাথে কোথায় কোথায় এক আছে বলো তো? এই 5 এর সাথে এখানে একটা এক আছে, এই 5 এর সাথে এখানে একটা এক আছে, নিচে একটা এক আছে। তাহলে এই এ স্কয়ারের সাথে নিচে একটা 1 আছে, বলে আছে? বলে আছে। তাহলে এই যে এটাকে হাফ এ স্কয়ার, এটাকে লেখা যায়, এই এটা উপরে এর নিচে ধরে নাও একটা 1 আছে, তাহলে 2 এর সাথে 1 গুণ করলে কত হচ্ছে? 2, আর 1 এর সাথে a স্কয়ার গুণ করলে কত হচ্ছে? a স্কয়ার। এক কথায় এই যে হাফ a স্কয়ার, এটাকে আমরা লিখতে পারি a স্কয়ার ভাগ 2। তুমি যদি এরকম না লিখতে চাও কোনো সমস্যা নেই, ওইভাবেই রাখে দাও, কোনো সমস্যা নেই। অনেকে এটা বুঝে না,
ওই জন্য বলতেছি কোনো সমস্যা নেই, তুমি রাখে দাও, কাজ চলবে। তাহলে হাফ এ স্কোয়ারকে কি লেখা যায়, এই এ স্কোয়ারটা শুধু উপরে যায় আর টুটা শুধু একটু নিচে আসে, নিচে তো আসে একটু নিচেই থেকে যায়, আর এ স্কোয়ারটা টুস করে উপরে চলে আসে। তাহলে আমরা হাফ এ স্কোয়ারকে লিখতে পারি এ স্কোয়ার ভাগ 2। হ্যাঁ আচ্ছা, এটাকে তাহলে একবারে লিখে দিলাম যে এ স্কোয়ার ভাগ 2। মার্কারে একটু ডিস্টার্ব আজকে। এ স্কোয়ার ভাগ 2, এই যে 2 একে 2, 2 দুগুণে 4, নিচে ছিল 2টা আর এই যে উপরে ছিল এ স্কোয়ার, প্লাস কি হচ্ছে এখানে দেখো তো 2d স্কোয়ার, প্লাস কি লিখলাম এই যে 2d স্কোয়ার 2d স্কোয়ার লিখলাম। এইবার দেখো কি করব ভাইয়া, এবার করব লসাগু, b স্কোয়ার প্লাস c স্কোয়ার ইকুয়াল, এই যে এটা লসাগু করব, দেখো a স্কোয়ার ডিভাইডেড 2 প্লাস 2d স্কোয়ার লসাগু করব। দেখো তাহলে ভাইয়া লসাগু যদি করি নিচে কত হবে দেখো তো, এই যে নিচে 2টা আসবে, এই যে নিচে 2 কে নিয়ে নিলাম, এই যে 2 এর নিচে তো 1 আছে, এর নিচে তো 1 আছে, তাহলে 2 আর 1 এর লসাগু কত 2, তাহলে এই যে 2 কে নিয়ে নিলাম। এখন 2 দিয়ে যদি 2 কে ভাগ করো কত পাবা 1, 2 দিয়ে 2 কে ভাগ করলে কত পাবা 1, 1 দিয়ে যদি a স্কয়ার কে গুণ করো কত পাবা a স্কয়ার পাবা, বলে হ্যাঁ পাবো। 1 দিলে a স্কয়ার কে গুণ দিলে a স্কয়ার, মাঝখানে প্লাস আছে প্লাস দিলাম। 2 দিয়ে যদি 1 কে ভাগ করো কত পাবা 2 পাবা, 2 দিয়ে 1 কে ভাগ করলে কত পাবা 2 পাবা, আর 2 দিয়ে যদি এটাকে গুণ করো 2d স্কয়ার ইনটু 2, ওই যে 2 দিয়ে 1 কে ভাগ করে কত পাইলাম এই যে 2 পাইলাম। এখন এই 2 দিয়ে যদি 2d স্কয়ার কে গুণ করি তাহলে কত পাবো, যে 2 দুগুণে 4 4d স্কয়ার, এই যে এখন কি পাবো 4d স্কয়ার। এই লাইনটা তোমাদের বইয়ে করে দেখায়নি, তাহলে আমরা এখানে লসাগু করলে কত পাচ্ছি ভাইয়া 2, আর এই যে এই কথাটা এখানে লিখে দিচ্ছি যে a স্কয়ার প্লাস 4d স্কয়ার। কি করলাম লসাগু, যে 2 আর 1 এর লসাগু 2, 2 দিয়ে যদি 2 কে ভাগ করি পাবো 1, 1 দিয়ে যদি a স্কয়ার কে গুণ করি a স্কয়ার, 2 দিয়ে 1 কে ভাগ করলে 2 পাবো, 2 দিয়ে 2d স্কয়ার কে গুণ করলে 2 দুগুণে 4 4d স্কয়ার। তাহলে এই যে লসাগুটা এখানে বসাই দিলাম এবং এই লাইনটাই তোমাদের বইয়ে করে দেইনি, এরপরের লাইনটা সরাসরি করে দিছে, দেখছো এই যে তোমাদের বইয়ে লসাগুর লাইনটা করে দেইনি। আচ্ছা ভাইয়া এরপরে কি করব দেখো, দেখি একটু দেখো যে এরপরে কি করব। তোমরা একটু ফাঁকা সময় বুঝা, আগে বুঝবা, বুঝার সময় খাতায় তোলার দরকার নেই, আগে বুঝো, ঠান্ডা মাথায় বুঝো, তারপরে নোটটা করিও, তাহলে নোটটা কাজে দিবে। আর বুঝার সাথে সাথে লিখলে অনেক সময় নোট কাজে দেয় না। তো দেখো এখন এই টুটা কি ছিল ভাইয়া, টুটা ছিল ভাগ, ভাগটাকে যদি এই পাশে পাঞ্চ করে পাঠায় দাও তাহলে কি হবে, টুটা ছিল ভাগ, ভাগটাকে যদি এই পাশে পার করো তাহলে কি হবে গুণ, তাহলে 2 ইনটু বি স্কয়ার প্লাস সি স্কয়ার, 2 ইনটু বি স্কয়ার প্লাস সি স্কয়ার। এই 2টা কিন্তু বি এর সাথেও গুণ আছে সি এর সাথেও গুণ আছে, 2টাকে এই পাশে পার করলে কি হবে গুণ, ভাগ ছিল ভাগটা পার হয়ে গুণ, তাহলে 2টা বি এর সাথেও গুণ আছে 2টা সি এর সাথেও গুণ আছে, 2b স্কয়ার প্লাস 2c স্কয়ার ইকুয়াল কি পাচ্ছি ভাইয়া, ইকুয়াল পাচ্ছি a স্কয়ার প্লাস 4d স্কয়ার। কি পাইলাম a স্কয়ার প্লাস 4d স্কয়ার। কিন্তু আমার লক্ষ্য হচ্ছে এই সমীকরণ থেকে আমি d স্কয়ারের মান নির্ণয় করব। কার মান নির্ণয় করব বলো দেখি, এই সমীকরণ থেকে আমি d স্কয়ারের মান নির্ণয় করব। তাহলে যার মান নির্ণয় করবা তাকে শুধু এক পাশে রাখে বাকিগুলোকে অন্য দিক পার করে দিবা, যার মান বের করবা তাকে এক পাশে রাখে বাকিগুলোকে অন্য দিক পার করবা। তাহলে আমরা যদি এখন এই পাশে আসি, দেখো দেখি এটাকে এখানে লিখতেছি যে হচ্ছে ভাই এরপরে কি লেখা যায়, যে দেখো তো আমরা এটাকে এই যে এটা ছিল না একই তো, যে দেখো তো 5 ইকুয়াল 5 এরকম আছে, তাহলে তুমি এই 5টাকে এই দিক লিখতে পারো না আর এই 5টাকে ওই দিক লিখতে পারো না, মানে এক কথায় এইটা ইকুয়াল যদি এটা হয় তাহলে আমি এটাকে শুধু সামনে লিখতেছি আর এটাকে শুধু পরে লিখতেছি, কিছুই করতেছি না, ভয় পাইও না, যে এটাকে শুধু কি করলাম সামনে লিখলাম a স্কয়ার প্লাস 4d স্কয়ার ইকুয়াল, এটাকে শুধু খালি ওই পাশে লিখলাম, এখানে কিন্তু মানে হচ্ছে পারাপার করে নি, ট্রান্সফার করে নি যে প্লাস মাইনাস হয়ে যাবে, এটা আর এটা তো সমান, শুধু এটাকে সামনে লিখলাম আর এটাকে পরে লিখলাম। এখন তুমি কার মান বের করবা বলো দেখি, d এর মান, তাহলে এটা কি ছিল, এটা এখানে প্লাস অবস্থায় ছিল, এই প্লাসটা যদি ওই পাশে যায় তাহলে কি মাইনাস, প্রমাণ হয়ে গেছে, ম্যাথ কিন্তু শেষ। তাহলে এটা কি ছিল প্লাস, প্লাসটা ওই পাশে গেলে কি হবে মাইনাস, তাহলে দেখো তো 4d স্কয়ার ইকুয়াল 2 ইনটু বি স্কয়ার প্লাস সি স্কয়ার, এটা ছিল প্লাস, প্লাসটা এই পাশে আসলে কি হবে মাইনাস a স্কয়ার হবে, বলে হ্যাঁ হবে। এরপরের লাইনেই শেষ, দেখো d স্কয়ার, এই 4টা কি ছিল ভাইয়া গুণ, গুণটা যদি ওই পাশে যায় তাহলে কি হবে ভাগ,
তাহলে 2 ইনটু বি স্কয়ার প্লাস সি স্কয়ার মাইনাস এ স্কয়ার ভাগ হচ্ছে 4। 4টা কি ছিল গুণ, গুণটা যদি এই পাশে পার হয় কি হবে ভাগ, এটা ছিল প্লাস, প্লাসটা শুধু এই পাশে পার হয়ে গেল। তাহলে আশা করি এই পর্যন্ত বুঝছো। যদি বুঝে থাকো তাহলে এটা তুলে নিতে পারো, আর যদি এখনই না তুলো তাহলে একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, একটু পরে তুলিও, ভাই একটু উপরের লেখাটা মিশাই দিবে। তাহলে দেখো দেখি ভাইয়া, আমরা ডি স্কয়ারের একটা মান পাইলাম, ভ্যালু পাইলাম, যে ডি স্কয়ার ইকুয়াল লেখা যাচ্ছে যে বি স্কয়ার প্লাস সি স্কয়ার মাইনাস এ স্কয়ার ডিভাইডেড 4, এখানে পাইলাম ডি স্কয়ার ইকুয়াল। তাহলে ডি স্কয়ারের আমরা একটা ভ্যালু পাইলাম, যে ভ্যালুটা হচ্ছে বি স্কয়ার প্লাস সি স্কয়ার 2 ইনটু বি স্কয়ার প্লাস সি স্কয়ার মাইনাস এ স্কয়ার ডিভাইডেড 4, ডি স্কয়ারের একটা ভ্যালু পাইলাম। এখন একটা চক্রক্রমিক একটা জিনিস শিখো, যেটা তোমাদের 2 অধ্যায়েই আছে, হ্যাঁ, বীজগাণিতিক রাশির 2 অধ্যায়েই আছে, যে এটা যদি এ হয়, এখানে যদি এ থাকে, এখানে যদি বি থাকে, এখানে যদি সি থাকে, তাহলে আমরা চক্রক্রমিক কেমনে করব, যে এ এর পরে বি, বি এর পরে সি, সি এর পরে এ। অর্থাৎ চক্রক্রমিক বলতে বোঝাচ্ছে আগে এ বি, তারপরে হচ্ছে তোমার বি সি, তারপরে হচ্ছে তোমার সি এ। এতটুকু বুঝছো, যে আগে এ বি, বি সি, তারপরে সি এ। চক্রক্রমিক মানে সিরিয়ালি ঘুরতে আছে, এ এর পরে বি, বি এর পরে সি, সি এর পরে এ। তাহলে আশা করি এটা বুঝছো। তাহলে আমরা যদি একটার মান, তুমি ডি স্কয়ারের মান নির্ণয় করতে পারছো, তুমি ই স্কয়ার আর এফ স্কয়ারের মান 30 সেকেন্ডে বের করে ফেলতে পারবা। বুঝছো কেমনে? এই যে দেখো এমনি, যে আমরা হচ্ছে এখন ডি স্কয়ার আর ই স্কয়ারের মান নির্ণয়, ই স্কয়ার, তাহলে ই স্কয়ারের মানটা কেমনে নির্ণয় করব, নিচে 4 4 দিবা, এইখানে 2 2 দিবা, এই যে একটু আগে যেটা বুঝাইলাম এইটা এখন লিখে দিবা। ডি স্কয়ারের মান পাইলা না, এখন বলে দিবা যে অনুরূপ ভাবে পাই। ই স্কয়ার আর এফ স্কয়ারের মানটা অনুরূপ ভাবে পাবা। কেমনে পাবা, যে নিচে 4 নিচে 4, এখানে 2 এখানে 2, এখানে কি ছিল ডি তে, কি ছিল ডি তে ছিল হচ্ছে ভাইয়া বি আর সি এর উপর স্কয়ার ছিল। দেখো ডি তে কি ছিল, বি স্কয়ার প্লাস সি স্কয়ার। তাহলে ভাইয়া তোমাকে একটু আগে চক্রক্রমিক কি শিখাইলো, এ বি, বি সি, সি এ। তাহলে যদি প্রথমে হয় এ বি, তারপরেরটা কি হবে বি সি, আর তারপরেরটা কি হবে সি এ। তাহলে আমাদের এটাতে কি আছে দেখো তো, এটাতে আছে বি সি, এটাতে কি আছে বি সি, তাহলে তারপরেরটা কি হবে সি এ, তারপরেরটা কি হবে সি এ। তাহলে আমি এখানে লিখতে পারি 2 ইনটু সি স্কয়ার প্লাস এ স্কয়ার। বুঝতেছো, যে চক্রক্রমিক ডি তে কি ছিল, ডি তে ছিল বিসি, যে বিসি, তাহলে বিসির পরে কি আছে সি এ। তাহলে এই যে ই স্কয়ারটাতে নিব সি স্কয়ার প্লাস এ স্কয়ার, এইখানে কি ছিল মাইনাস এ স্কয়ার, তাহলে এ এর পরে কে আছে, এ এর পরে আছে বি, এই যে বি স্কয়ার। মানে এইখানে তুমি এ সি নিয়ে নিছো, আর বাকি আছে কে, বাকি আছে বি। তিনটাই তো না, এ বি সি, তার মধ্যে তুমি এ সি নিয়ে নিছো, এই যে এ সি নিয়ে নিছো, তোমার বাকি আছে কে বি, এই যে বিটাকে লিখে দিলাম। বুঝোনি? যদি না বুঝো কোনো সমস্যা নাই, আমরা এফ স্কয়ার নির্ণয় করতেছি, ওইটাতে বুঝবা। দেখো ওইটাতে বুঝবা, এই যে এফ স্কয়ার ইকুয়াল ভাগ হচ্ছে 4, এই যে 4 4 নিব, এখানে 2 2 নিব। ইতে কি নিছি ভাই, ইতে নিছি সি আর এ, সি আর এ। তাহলে সি এর পরে কে আছে আমাকে দেখো তো, এই যে সি এ, সি এ, সি এর পরে কে আছে, একটা আছে এ বি, বি সি, সি এ। তোমার আবার ফের চলতে থাকবে এরকম করে, আবার এ বি, তাহলে এ বি, বি সি, সি এ। তোমার কে গেছে, এইবার সি এ গেছে, এই যে সি এ গেছে, তাহলে সি এর পরে আবার ফের ঘুরে ঘুরে কার কাছে আসবে, সি এ। তাহলে সি এর গেছে, এইবার কার কাছে আসবে, এ বি। তাহলে সি এ শেষ, এরপরে কে আসবে এ বি। তাহলে এখানে কে ছিল সি এ, তাহলে সি এর পরে কে আছে এ স্কয়ার প্লাস বি স্কয়ার। বুঝতেছো, চক্রক্রমিক ঘুরবে, এ বি, বি সি, সি এ, আবার এ বি, আবার বি সি, আবার সি এ, এমন করে। তাহলে সি এ গেছে এর আগেরটাতে, তাহলে এটাতে কি হবে এ বি। তাহলে এখানে এ আর বি নিছো, কাকে নেওনি, বলে সি কে নেনি, তাহলে সি টাকে নিয়ে নাও, এই যে সি স্কয়ার। বুঝছো? তাহলে আমরা তিনটা মধ্যমা পেয়ে গেলাম। এখন আমরা বাহু আর মধ্যমার সম্পর্কটা অনায়াসে নির্ণয় করতে পারবো। দেখো ভাইয়া, তাহলে আমরা যদি এখন বাহু আর মধ্যমার সম্পর্কে যাই, ভাইয়া যদি তোমাকে তিনটাই যোগ করে দেখায়, একটু দেখো তো, যে ডি স্কয়ার প্লাস ই স্কয়ার প্লাস এফ স্কয়ার ইকুয়াল। আচ্ছা আগে আমি দেখো
তুলবো, এটা তুলতে গেলে বহুত, আচ্ছা দেখো 2 ইন্টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ভাগ হচ্ছে 4 প্লাস এই যে দেখো ডি এর মানটা বসাইলাম, এবার ই এর মান বসাচ্ছি। ই এর মান কি 2 ইন্টু সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ভাগ হচ্ছে 4 প্লাস 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ভাগ হচ্ছে কত ভাইয়া 4। বলে বসাইছো, বসাইছি। আচ্ছা দেখো তো সবগুলা লসাগু কত বলো তো আমাকে, 4 না? আচ্ছা আমরা আমরা একটু ম্যাথ জিনিসটা এরকম যে তুমি যদি মনে মনে শিখতে পারো না, এর চেয়ে শান্তি আর নাই। মানে ম্যাথ যত পারো মনে মনে করা শিখো। একটু দেখো তো আমরা একটু মনে মনে করার চেষ্টা করি, এই লাইনটাকে শর্ট করে এক লাইনে করার চেষ্টা করি। তোমরা যদি আমার সাথে বুঝো তাহলে খুবই ভালো হবে। দেখো তো এখানে বি কয়টা আছে ভাইয়া, 2টা বি আছে না? আচ্ছা আমি একবারে করে দেখাই, কারণ অনেকেরই সমস্যা হবে এটা, আমি জানি ভাইয়া জানে অনেকেরই সমস্যা হবে। দেখো একবারে 4 4 4 লসাগু নিয়ে নিলাম। কি নিলাম? 4 4 4 4 এর লসাগু 4। তো 4 দিয়ে যদি 4 কে ভাগ করো কত পাবা? 1 পাবা। বলে 1 পাইলাম। এখন 1 দিয়ে তো এটাকে গুণ দিলে এটাই আসবে। দেখো তো 2টা বি স্কয়ার, এই 2টা কিন্তু বি স্কয়ারের সাথে গুণ আছে, তাহলে লিখতে পারি 2b স্কয়ার। কি লিখতে পারি ভাইয়া? 2b স্কয়ার। এটাকে ভাইয়া চাইলে একটু শর্ট করে দিতে পারতো, তোমাদের জন্য লাভ হইতো। তুমি চাইলে শর্ট করে লিখতে পারো। তাহলে 2 এর সাথে b গুণ আছে 2b স্কয়ার প্লাস 2 এর সাথে কিন্তু c ও গুণ আছে, তাহলে 2c স্কয়ার। এই যে এরকম 2 ইনটু b স্কয়ার প্লাস c স্কয়ার, তাহলে এটাকে লেখা যায় 2 এর সাথে এটা গুণ আবার 2 এর সাথে ওটা গুণ, 2b স্কয়ার প্লাস 2c স্কয়ার। তাহলে 2b স্কয়ার প্লাস 2c স্কয়ার মাইনাস কি আছে ভাইয়া? a স্কয়ার। এই যে a স্কয়ার লিখলাম। আবার দেখো এই যে মাঝে প্লাস, এই যে প্লাস 4 দিয়ে তো 4 কে ভাগ করলে 1, 1 দিয়ে এটাকে গুণ করলে এটাই। এবার দেখো 2 এর সাথে যদি c স্কয়ার গুণ করো তাহলে কত হবে? 2c স্কয়ার হবে। আর 2 এর সাথে যদি a গুণ করো, 2 এর সাথে যদি a গুণ করো তাহলে 2a স্কয়ার। এই যে 2 এর সাথে c, 2 এর সাথে a। এবার তো মাইনাস b স্কয়ার মাইনাস, এটার সাথে কিন্তু আবার 2 গুণ নাই, তাহলে মাইনাস b স্কয়ার মাইনাস। আবার দেখো 2 এর সাথে যদি a গুণ করো তাহলে 2a স্কয়ার, 2 এর সাথে যদি b গুণ করো তাহলে 2b স্কয়ার। আর মাইনাস c তো ছিল, এই যে মাইনাস c স্কয়ার লিখলা? বলে হ্যাঁ লিখলাম। এখন দেখো আমরা এটাকে আরেকটু লিখতে পারি, এটাকে ভাই এক লাইনেই পারতো লিখতে। তাহলে আমরা এখানে কি লিখতে পারি যে d স্কয়ার প্লাস e স্কয়ার প্লাস f স্কয়ার ইকুয়াল, দেখো তো একটু বুঝো, এবার ভাই এক লাইনে করে দিবে আর লাইনটাকে বাড়াবে না। একটু বুঝো ঠান্ডা মাথায়, সরি দুঃখিত। দেখো তো b কয়টা আছে একটু দেখো তো, যে b আছে 2টা আর b আছে কোথায়? এই যে 2টা। তাহলে 2টা 2টা কয়টা b হলো? 4টা b স্কয়ার। 4টা b স্কয়ার থেকে তুমি যদি এই যে একটা b স্কয়ার বাদ দাও, তুমি যদি দেখো 4টা b স্কয়ার থেকে একটা বাদ দাও, কয়টা থাকে বলো তো? 4টা b স্কয়ার মাইনাস একটা b স্কয়ার, তাহলে 3টা b স্কয়ার। যদি এইভাবে না বুঝো একটু বুঝো, যে 4টা চকলেট থেকে যদি একটা চকলেট বাদ দাও কয়টা থাকে? 3টা চকলেট। এই যে এরকমই বুঝার টেকনিক। তাহলে কি করলাম ভাইয়া? যোগ করতেছি 2টা বি 2টা বি 4টা বি, 4টা বি থেকে একটা বি বাদ দিলে কয়টা থাকে? 3টা বি। আচ্ছা হইলো 3টা বি থাকলো, বি স্কয়ার লিখলাম শুধু। এর সাথে কি আছে? একটা 3 আছে। আছে বলে হ্যাঁ আছে, থাক। আর নিচে কি আছে ভাইয়া? নিচে একটা 4 আছে, এই যে 4 আছে, এই যে 4টা, এই যে নিচের 4টা। এখন দেখো বি এর কাজ গেল। এরপরে যদি আমি আসি, আচ্ছা আগে আমি আচ্ছা বিটাকে নিছি, যেহেতু নিছি সমস্যা নেই। এরপরে যদি সি আসি, দেখো তো কয়টা সি আছে? 2টা সি, 2টা সি। কয়টা সি হলো? 4টা সি। 4টা সি থেকে তুমি যদি একটা সি কে বাদ দাও, 4টা সি থেকে একটা সি বাদ দিলে কয়টা থাকবে ভাইয়া? 3টা সি। প্লাস আমি লিখতে পারি 3c স্কয়ার। এরপরে দেখো তো যে 2টা এ আর 2টা এ, কয়টা এ হলো? 4টা এ। 4টা এ থেকে আমি যদি একটা এ বাদ দেই তাহলে কয়টা এ থাকে ভাইয়া? 3টা এ থাকে। 3টা এ থাকে, এ স্কয়ার থাকে। এখন দেখো তো নিচে 4 তো আছেই, আমি উপরে কি একটা 3 কমন নিতে পারি? 3 3 3 সব জায়গায় 3, তাহলে একটা 3 কমন নিলে কি থাকে ভাইয়া? বলে একটু সাজায় লিখি, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। একটু শুধু সাজায় লিখলাম, a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার। একটু সাজায় লিখলাম a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার। এই যে 3 কমন নিছি, 3টা এর সাথেও গুণ আছে, এর সাথেও গুণ আছে, এর সাথেও গুণ আছে। আছে বলে হ্যাঁ আছে। তাহলে আর এর নিচে কি আছে ভাইয়া? টোটালটার নিচে আছে 4। এই যে নিচে 4, তো আমরা এই 4টাকে এইভাবে লিখতে পারি যে 3 ভাগ 4,
3/4 এই 3 এর নিচে দিলাম। অনেকেই বলতে পারে যে ভাইয়া পুরাটার নিচে দিলেন না কেন? পুরাটার নিচে দেওয়াও যা, এটার নিচে দেওয়াও তা। কেন? কারণ এই 3টা তো এর সাথে গুণ আছে, বুঝতেছো? তুমি চাইলে এইভাবে দাও, কোনো সমস্যা নাই, যে 3/4 a স্কয়ার b স্কয়ার c স্কয়ার, ওইভাবে দাও, কোনো সমস্যা নাই। তুমি চাইলে এইভাবে দাও, কোনো সমস্যা নেই, তোমার ইচ্ছা। তাহলে ভাইয়া আমরা এত দূর পর্যন্ত কাজ করলাম। ভাইয়া একটু এই পাশটা মিশাই দিচ্ছি। দেখো তো ভাইয়া, আমরা এটা কি ইকুয়াল লিখতে পারতেছিলাম যে এই যে d স্কয়ার e স্কয়ার f স্কয়ার, এটা কার বদলে লিখতেছিলাম আমরা? এই যে এটার বদলে, যে d স্কয়ার e স্কয়ার f স্কয়ার, d স্কয়ার প্লাস e স্কয়ার প্লাস f স্কয়ার ইকুয়াল লিখতেছিলাম এইটা। এখন ওইটা তো এখানেও হবে যে d স্কয়ার প্লাস e স্কয়ার প্লাস f স্কয়ার। ভাইয়াকে এখন একটু এই লাইনটা মিশাই দিতে হচ্ছে, ভাইয়া দুঃখিত। দেখো তো এই ফরটা কি ছিল? ফরটা কি ছিল? ভাগ ছিল না? তো ভাগটাকে যদি এই পাশে পার করো তাহলে কি হবে? গুণ। তাহলে লিখতেছি 4 ইনটু d স্কয়ার প্লাস e স্কয়ার প্লাস f স্কয়ার ইকুয়াল 3 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। এই যে আমাদের কাজ শেষ, কাজ শেষ, আমাদের কাজ শেষ। এতক্ষণ ধরে ধৈর্য ধরে যে বুঝলা, এটা তোমার কতটুক যে কাজে দিবে আমি বুঝাইতে পারবো না। অনেকে কি করে, ইউটিউবে যখন সার্চ দেয় এই টাইপের ক্লাসগুলা, তখন ক্লাসের লেন্থ দেখে যে কোন ক্লাসটা কত ছোট, বলে এই ক্লাসটা 5 মিনিটে শেষ, চলো ওই ক্লাসটা দেখি। অনেকে কি করে, যে 3-4টা ক্লাস দেখলো, একটা 20 মিনিট এই টপিকের উপর দেখলো, একটা 20 মিনিটের, একটা 15, একটা 7 মিনিটের, আর একটা 30 মিনিটের। ও এখন কি করলো, 7 মিনিটের ক্লাসটা দেখা শুরু করে দিল, যে এতটুকু ক্লাস করলে আমার কাভার। বাট ওই 7 মিনিটের ক্লাসে কখনোই এতগুলা বেসিক দেওয়া সম্ভব না। তুমি যত বড় ক্লাস দেখবা, তত হচ্ছে ওই ক্লাসের ভিতর বেসিক পাবা ভালো, ছোট্ট টপিক হোক কিন্তু বেসিকটা ভালো পাবা। তো দেখো, তাহলে আমরা এখন কি বলতে পারি? এই যে আমরা এতটুকু পর্যন্ত কাজ করলাম, আমরা এখন বলতে পারি এগুলা কি ছিল ভাই? এগুলা বাহু ছিল না? এগুলো ছিল বাহু, আর এগুলো ছিল হচ্ছে মধ্যমা। এই যে এইখান থেকে এই পর্যন্ত তোমাকে পরীক্ষায় এরকম একটা চিত্র দিয়ে তোমাকে এটা প্রমাণ করতে বলতে পারে, অথবা তোমাকে বলবে যে অ্যাপোলোনিয়াসের উপপাদ্য ব্যবহার করে বাহু মধ্যমার সম্পর্ক নির্ণয় করো, তখন তোমাকে এই পর্যন্ত আসতে হবে। এটাই বিভিন্ন বোর্ড প্রশ্নে বারবার আসে, স্কুলের পরীক্ষায় তো আসেই। তো দেখো, তাহলে আমরা এখন কি বলতে পারি এইখান থেকে, যে একটা ত্রিভুজের 3টা বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র, একটা ত্রিভুজের 3টা বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টি, সমষ্টি বলতে যোগ, সমষ্টির 3 গুণ। এই যে তোমাদের বইয়ে এই পেজে লেখা আছে, এটা হচ্ছে 70 পৃষ্ঠায় লেখা আছে, 70 পৃষ্ঠার একদম উপরে, যে একটা ত্রিভুজের 3টা বাহুর উপর, একটা ত্রিভুজের 3টা বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টির 3 গুণ, সমষ্টির এই যে 3 গুণ, ওই ত্রিভুজের মধ্যমা ত্রয়ের উপর, ত্রয় মানে 3, মধ্যমা 3টার উপর অঙ্কিত বর্গক্ষেত্র, বর্গক্ষেত্র মানে স্কয়ার, মধ্যমা ত্রয়ের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টির 4 গুণের সমান। 4 গুণের কি? যে সমান। এতটুকুই বাংলা কথা লেখা আছে। তাহলে আমরা এখন বাহু আর মধ্যমার সম্পর্কটা জানলাম। আমরা আর একটু 2 থেকে 4 মিনিট আরেকটা জিনিস জানি নেই, কারণ ওই যে 216তে ওই প্রশ্নটা আসছিল, যে অ্যাপোলোনিয়াসের উপপাদ্য ব্যবহার করে বাহু মধ্যমার সম্পর্কটাতে সমকোণী ত্রিভুজের প্রমাণটা ব্যাখ্যা করো। সমকোণী ত্রিভুজ, এই যে যেটা তোমার বইয়ে এই যে একটু ছোট্ট করে দেওয়া আছে, দেখো 70 পৃষ্ঠায় ছোট্ট করে দেওয়া আছে, 70 পৃষ্ঠার উপরের দিকে। আমরা এখন বাহু, আমরা এখন একটু সমকোণী ত্রিভুজ থেকে জানবো। দেখো সমকোণী ত্রিভুজ বলে এই ত্রিভুজটাই যদি আমরা সমকোণী চিন্তা করি, দেখো তো ABC, এই যে ABC, এই সি কোণটা যদি হয় সমকোণ, অর্থাৎ সি কোণটা যদি হয় 90 ডিগ্রি, এই যে ACB ইকুয়াল যদি হয় 90 ডিগ্রি, অর্থাৎ সমকোণ, সমকোণ, এই সি কোণটা যদি হয় সমকোণ, তাহলে আমরা কি জানি, যে সমকোণের বিপরীতে যে থাকে সে হচ্ছে অতিভুজ। সে কি ভাইয়া? অতিভুজ। আর তুমি এর সাথে একটাকে বাহু আর একটাকে লম্ব ধরে নিতে পারো, এখানে ধরাবান্ধা কিছুই নেই, একটাকে লম্ব একটাকে ভূমি ধরে নিতে পারো, একটাকে লম্ব একটাকে ভূমি ধরে নাও। বুঝে গেছে? কি বললাম? কিছুই বলিনি। যে ABC, এই সি কোণটা হচ্ছে সমকোণ, সমকোণ বলতে কত? 90 ডিগ্রি। তাহলে সমকোণের বিপরীতে যে থাকে সে হচ্ছে অতিভুজ। আমার বিপরীতে ফোনটা আছে, তাহলে ফোনটা হচ্ছে আমার অতিভুজ। বুঝতেছো? আমি যদি এই জায়গায় 90 ডিগ্রি হই, তাহলে এই যে সমকোণের বিপরীতে যে আছে সে হচ্ছে অতিভুজ, আর সমকোণের সাথে যে এই দুটোকে আমরা লম্ব আর ভূমি ধরে নিলাম, আপাতত প্যারা নাই। তাহলে দেখো সি কোণটা যদি এখন 90 ডিগ্রি হয়, এখানে যদি আমরা পিথাগোরাস যে সূত্রটাকে ফেলাই দেই, কি সূত্র ভাইয়া? যে এই যে অতিভুজের উপর স্কয়ার, পিথাগোরাস যে সূত্রটা কি ছিল তোমরা জানো না? বলে অবশ্যই জানো। পিথাগোরাস যে সূত্র না জানলে তো 9-এ উঠা যাবে না। যে অতিভুজের উপর স্কয়ার, অতিভুজ এটার উপর স্কয়ার ইকুয়াল
লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, এটা ছিল পিথাগোরাসের সূত্র। তো পিথাগোরাসের সূত্রটার প্রয়োগ করি একটু, যে অতিভুজ কে ভাইয়া, অতিভুজ হচ্ছে এ বি, তাহলে এই যে এ বি এর উপর স্কয়ার, এই যে অতিভুজ সমকোণের বিপরীতে যে আছে অতিভুজ, অতিভুজের উপর স্কয়ার, এ বি স্কয়ার ইকুয়াল লম্বকে আমরা লম্ব ধরছি এসি, তাহলে এই যে এসি স্কয়ার প্লাস ভূমিকে ভূমি ধরছি বিসি, তাহলে এই যে বিসি স্কয়ার। ধরছো বলে হ্যাঁ ধরছি, কোনো সমস্যা নেই। আচ্ছা একটু ওই চিত্রে চলে যাও তো, চিত্রে আমরা এ বি কে কি ধরছিলাম, এ বি কে ধরছিলাম হচ্ছে আমরা সি, এই যে এ বি কে ধরছিলাম সি, তারপরে এ সি কে ধরছিলাম হচ্ছে বি, আর বিসি কে ধরছিলাম, বিসি কে ধরছিলাম এ। ওই চিত্রটাতে এ বি কে ধরছিলাম এই যে সি, ওই যে ক্লাসের প্রথমে, তাহলে এই যে সি এর উপর স্কয়ার ইকুয়াল এসি, এসি কে কি ধরছিলাম বি এর উপর স্কয়ার প্লাস বিসি, বিসি কে কি ধরছি এ এর উপর স্কয়ার। দেখো পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করে বাহু মধ্যমার সম্পর্কে চলে যাচ্ছি। এর আগেরটা তো এমনি একটা ত্রিভুজ ছিল, যে কোনো ত্রিভুজ, কিন্তু এই ত্রিভুজটা কি সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে বাহু মধ্যমার সম্পর্ক নির্ণয় করতেছো, বোর্ড প্রশ্নে বলে দিতে পারে যে সমকোণী ত্রিভুজ ব্যবহার করে বাহু মধ্যমার সম্পর্ক নির্ণয় করো, তখন কি করবা? তাহলে দেখো তো, তুমি একটু আগে একটা মান পাইছিলে না, যে 4 ইন্টু ডি স্কোয়ার প্লাস ই স্কোয়ার প্লাস এফ স্কোয়ার ইকুয়াল 3 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এই যে এরকম একটা মান পাইছিলে। আচ্ছা দেখো তো, এই তিনটা কি আছে, গুণ আছে, তুমি চাইলে এই তিনটাকে এই পাশে পার করে ভাগ করে দিতে পারো। তিনটা কি ছিল, গুণ, এখানে তিন একটা গুণ ছিল, একটু আগে এটা পাইছি, তাহলে গুণটাকে চাইলে তুমি এই পাশে পার করে ভাগ করে দিতে পারো, তাহলে এই যে ভাগ করে দিলাম, দিছি বলে হ্যাঁ দিছো। এখন ভাইয়া দেখো তো, তাহলে তুমি এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার এটার পরিবর্তে কি তুমি এটা লিখতে পারো? বলে হ্যাঁ অবশ্যই পারি, কিন্তু তোমার এইখানে তো এরকম কিছুই নাই যে তুমি এর পরিবর্তে এর লিখবা, তোমার আছে শুধু এ স্কোয়ার আর বি স্কোয়ার, কি আছে এ স্কোয়ার আর বি স্কোয়ার। আচ্ছা দেখো তো, এখন একটু যদি মাথার মধ্যে বুদ্ধি খাটাই, যে এ স্কোয়ার আছে আর বি স্কোয়ার আছে, এখন যদি আমি এর সাথে একটা সি স্কোয়ার যোগ করে দেই, তাহলে কি হবে? বলে তাহলে এই যে এইটা আর এইটা তো একই, তখন আমি এইটার পরিবর্তে এইটা লিখতে পারবো। অনেকেই বুঝতেছো না ভাইয়া, জানে কি করলাম, যে আমার এ স্কোয়ার বি স্কোয়ার ছিল, কিন্তু আমার এ স্কোয়ার বি স্কোয়ার দিয়ে কোনো লাভ নাই, আমার যদি এখন মার্কারের এই হেডটা থাকে আমার কোনো লাভ আছে? কোনো লাভ নাই। আমাকে কি করতে হবে, এই মার্কারটা লাগবে, তাহলে না বোর্ডে লিখতে পারবো। আমার এ স্কোয়ার বি স্কোয়ার আছে, কিন্তু আমি যদি একটা সি স্কোয়ার যোগ করে দেই, তাহলে আমি কি পাবো, এই যে এইটা পাবো, বাহুর সম্পর্ক পাবো। তাহলে আমি তখন এ স্কোয়ার আর বি স্কোয়ার সি স্কোয়ার দিয়ে তখন আমি এটা লিখতে পারবো, যার কারণে আমি সি স্কোয়ার নিচ্ছি। কিন্তু সি স্কোয়ার তো আমি এক পক্ষে নিতে পারবো না, আমাকে উভয় পক্ষে নিতে হবে। তাহলে এই যে এইখানে সি স্কোয়ার আর এই যে সি স্কোয়ার, তাহলে তোমাকে সাইডে কি লিখে দিতে হবে, তোমাকে সাইডে লিখে দিতে হবে যে উভয় পক্ষে সি স্কোয়ার যোগ করে, এই যে এই সি স্কোয়ার আর এই সি স্কোয়ার উভয় পক্ষে কি করলাম, যোগ করলাম। তাহলে এখানে এখন তুমি কি লিখতে পারো, এখানে লিখতে পারো সি স্কোয়ার 2 সি স্কোয়ার ইকুয়াল, আর এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ারের পরিবর্তে কি লেখা যায়, এই যে এটা, যে 4/3 ইন্টু ডি স্কোয়ার প্লাস ই স্কোয়ার প্লাস এফ স্কোয়ার। এখন দেখো দেখি ভাইয়া, এখন দেখো দেখি যে এই টুটা কি ছিল, গুণ, গুণটাকে যদি ওই পাশে পার করো তাহলে কি হবে, দেখো তো ভাগ হবে না, তাহলে 4/3, এই টুটা ছিল গুণ, গুণ যদি পার হয় তাহলে কি হবে, এই যে ভাগ হয়ে গেল, এটা আপাতত এই যে 3 এর সাথে ভাগ হয়ে গেল, এই যে টুটা ছিল কি গুণ, গুণটা আসে ভাগ হয়ে গেল, কিন্তু এর সাথে তো আলটিমেট গুণ অবস্থায় আছে, আছে না? এই যে দুইটা কি ছিল, গুণ, গুণটা নিচে আসে হয়ে গেল ভাগ। অনেকে বলতে পারে ভাই এইখানে কেন গুণ দিলেন, এটা তো এর সাথে গুণ অবস্থায় থাকবে। একটু বুঝিও যে টুটা ছিল এখানে গুণ, গুণটা যদি ওই পাশে পার হয় তাহলে কি হবে, এই যে ভাগ হয়ে গেল, টুটা ছিল গুণ, গুণটা আসে পাশে ভাগ হয়ে গেল, ওইটাই করছি, কিছু করিনি। তাহলে টুটা ছিল গুণ, গুণটাকে আনে ভাগ করে দিলাম, ডি স্কোয়ার প্লাস ই স্কোয়ার প্লাস এফ স্কোয়ার। দেখো তো মাথায় 2 একে 2, 2 দুগুণী 4, কাটাকাটি করা যায়, বলে হ্যাঁ যায়, 2 একে 2, 2 দুগুণী 4। এই 3টা কি ছিল, 3টা ছিল ভাগ, ভাগটাকে যদি এই পাশে আনো কি হবে, গুণ, তাহলে এই যে 3c স্কয়ার ইকুয়াল এই যে 2 ইনটু ডি স্কয়ার প্লাস ই স্কয়ার প্লাস এফ স্কয়ার। তাহলে তুমি এখন বলতে পারো যে একটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে ওই সমকোণী ত্রিভুজের মধ্যমা, এগুলা কিন্তু মধ্যমা, সমকোণী ত্রিভুজের মধ্যমাত্রয়ের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টি দ্বিগুণ ওই ত্রিভুজের, সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের 3 গুণ। এই যে দেখো তোমার বইয়ের মধ্যে লেখা আছে, এই যে দেখো 70 পৃষ্ঠার নিচে,
বুঝে গেছে কি বললাম? মধ্যমাত্রার উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টির দ্বিগুণ আর অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের 3 গুণের সমান। তাহলে আজকের ক্লাসে আমরা দেখলাম অ্যাপোলোনিয়াসের উপপাদ্য ব্যবহার করে বাহু মধ্যমার সম্পর্ক, এবং অ্যাপোলোনিয়াসের উপপাদ্য ব্যবহার করে ওইটা ছিল যে কোনো ত্রিভুজ। তারপরে করলাম আমরা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে বাহু আর মধ্যমার সম্পর্ক নির্ণয় করলাম। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। আশা করি প্রত্যেকটা টপিক বুঝছো। যদি না বুঝে থাকো অবশ্যই কমেন্টে জানাবা, আর যদি বুঝে থাকো তাহলে কমেন্টে জানাই যেতে পারো। তোমার একটা কমেন্টই ভাইয়াকে পরবর্তী ক্লাস নেওয়ার আগ্রহ যোগাবে ইনশাল্লাহ। আর ক্লাসটা যদি ভালো লেগে থাকে তাহলে তোমাদের ফ্রেন্ডদের মাঝে শেয়ার করতে পারো, তারাও এই ক্লাসটা করতে পারবে। আমি চাচ্ছি এই যে উচ্চতর গণিতের নবম দশম শ্রেণীর 3য় অধ্যায়ের উপর একটা বেস্ট প্লেলিস্ট তৈরি করতে। ইতিমধ্যে আমরা 4টা ক্লাস নিয়ে নিলাম, উপপাদ্য 3, উপপাদ্য 4, 5 এবং হচ্ছে এই যে বাহু মধ্যমার সম্পর্ক এবং লম্ব বিক্ষেপটা আমি উপপাদ্য 3-এ অনেকক্ষণ বুঝাইছি। না বুঝলে বলিও, আবার ক্লাস দিব ওইটার উপর। বুঝে গেছে? আর হচ্ছে ভাইয়া আমাদের সামনে আবারও 3.1 এর অনুশীলনীর ম্যাথ এবং বড় প্রশ্ন সলভ ক্লাস আসতেছে ইনশাল্লাহ। এই পর্যন্ত সবাই সাথে থাকো জুনিয়র ক্লাসরুমের সাথে। তোমরা হচ্ছে আমাদের ফেসবুক গ্রুপ, ফেসবুক পেজেও যুক্ত হয়ে যেতে পারো। আমাদের ফেসবুক পেজ জুনিয়র ক্লাসরুম লিখে সার্চ দিলে চলে আসবে। ফেসবুক গ্রুপ হচ্ছে জুনিয়র ক্লাসরুম, স্পেশালি ক্লাস 6, 7, 8, 9, 10। তো দেখা হচ্ছে বিজয়ী। সবাই ভালো থাকিও, সুস্থ থাকিও। আল্লাহ হাফিজ।